ইসরায়েলিদের প্রায় সবাই মনে করে গাজায় তারা ন্যাক্কারজনকভাবে হেরে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। গাজায় ইসরায়েল হেরে গেছে এটা শুধু বিশ্লেষকদেরই মতামত নয়, বরং খোদ ইসরায়েলিরাই মনে করে যে তারা নিশ্চিত রূপেই গাজা যুদ্ধে হেরে গেছে। এই পার্সেন্টেজও কিন্তু কম নয়, প্রায় 89%। ইসরায়েলের 89% মানুষ মনে করে গাজায় তাদের বাহিনী সফল হতে পারেনি। সম্প্রতি দেশটির জরিপ সংস্থা লেজার রিসার্চের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ম্যারিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লেজার রিসার্চ একটি জরিপ চালিয়েছে। এতে গাজা যুদ্ধ সম্পর্কে ইসরায়েলি জনসাধারণের মতামত যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। এতে দেখা গেছে 57% ইসরায়েলি মনে করে যে গাজা যুদ্ধে তাদের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। এদিকে 32% ইসরায়েলি ভাবছে গাজায় তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। আর মাত্র 4% ইসরায়েলি মনে করে যে গাজায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয় ইসরায়েলের 2/3 মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। সম্প্রতি চ্যানেল 12 এর এক জরিপে এমন তথ্য জানা গেছে। সূত্রটি জানিয়েছে, ইসরায়েলের 2/3 মানুষ মনে করে যে প্রধানমন্ত্রীর উচিত সেনাপ্রধান হারজি হালেভির পদাঙ্ক অনুসরণ করে পদত্যাগ করা এবং এটি মানুষকে জানিয়ে দেয়া। জরিপে 63% মানুষ জানিয়েছে যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত, আর মাত্র 27% মানুষ তার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে মত দিয়েছে, আর 10% মানুষ কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জোটের ভোটারদের মধ্যেও দেখা গেছে যে 33% ভোটার নেতানিয়াহুর পদত্যাগ চায়, আর 53% মানুষ তাকে এই পদেই দেখতে চান, আর 14% ভোটার এ বিষয়ে কোনো মতামত দেয়নি। এদিকে বিরোধী দলীয় ভোটারদের 92% মনে করেন যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার দায় কার, এ বিষয়ে প্রশ্ন করা হলে জরিপে 52% মানুষ সেনাবাহিনী ও গভর্নমেন্ট উভয়ের উপর দায় দিয়েছে। তবে 20% নাগরিক এক্ষেত্রে গভর্নমেন্টের ওপর এককভাবে দায় চাপিয়েছে। অবশ্য 12% মানুষ এককভাবে সেনাবাহিনীকেও অভিযুক্ত করেছে, আর মাত্র 9% মানুষ বলেছে যে শিন বেট নিরাপত্তা পরিষেবা এই ব্যর্থতার জন্য সম্পূর্ণরূপে দায়ী, আর 7% মানুষ এ বিষয়ে তাদের মতামত জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য তারা কাকে বেশি বিশ্বাস করেন জানতে চাইলে 53% উত্তরদাতা বলেছেন এ বিষয়ে তারা ট্রাম্পকেই বেশি বিশ্বাস করেন। অবশ্য 23% মানুষ নেতানিয়াহুর কথাও বলেছেন, আর 24% এ বিষয়ে কোনো মতামত দেয়নি। সম্প্রতি গাজাবাসীকে প্রতিবেশী দেশগুলোতে স্থানান্তরের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই প্রস্তাবনাকে উদ্বেগের দৃষ্টিতে দেখছে রাজনৈতিক বিশ্লেষক ও মধ্যপ্রাচ্যের নেতারা। গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প গাজাকে ধ্বংসস্তূপ হিসেবে উল্লেখ করেছেন। এরপর সেটাকে পরিষ্কারের ইচ্ছে প্রকাশ করেন তিনি। একই সাথে মিশর ও জর্ডানকে প্রস্তাব দেন যেন তারা গাজাবাসীদের পুনর্বাসন করে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই বিতর্কিত প্রস্তাবকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেছে উভয় দেশ। সোমবার ফের একই অবস্থান ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় তিনি দাবি করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে এ বিষয়ে কথা বলেছেন তিনি। তবে মিশরের কর্মকর্তারা এমন কথোপকথন অস্বীকার করেছেন। মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র বিশ্লেষক মিরেট মাবরুক বলেন, ট্রাম্পের অনড় অবস্থান দেখে মনে হয় তিনি এই বিষয়ে খুবই সিরিয়াস, কারণ মার্কিন প্রেসিডেন্টরা এই জাতীয় কথাবার্তা বন্ধুত্বপূর্ণ আবেদন হিসেবে বলেন না। তিনি আরও বলেন, ট্রাম্প এর আগে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সাথেও একই বিষয়ে কথা বলেছেন। এর থেকে বোঝা যায় ওয়াশিংটন এ বিষয়ে আঞ্চলিক নেতাদের ওপর চাপ প্রয়োগ করতে চায়। এহেন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সম্পর্ক একটি সংবেদনশীল পর্যায়ে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র এখন জর্ডান ও মিশরের কাছে তার এমন সব চাহিদা পেশ করবে যা গ্রহণ করা দেশ দুটির জন্য অত্যন্ত কঠিন হবে। ট্রাম্পের এমন প্রস্তাবনা ইসরায়েলকে আবারও গাজায় উপস্থিত হতে আগ্রহী করে তুলবে। বিশেষ করে ইসরায়েলের অতি ডানপন্থী নেতারা ফিলিস্তিনিদের নির্মূল করে গাজা দখল করতে চায়। ফলে ট্রাম্পের এই প্রস্তাবনাকে এগিয়ে নিতে তারা সাহায্য করবে। ইতোমধ্যে ইসরায়েলের অতি ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজার প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে সমর্থনও জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই দৃষ্টিভঙ্গির সাথে সঙ্গতি রেখে নতুন পরিকল্পনা গ্রহণের আহ্বানও জানিয়েছেন। মাবরুক জানান,
ফিলিস্তিনি স্থানান্তরের এই প্রস্তাবনাটি নতুন নয়। কয়েক দশক ধরে এই পরিকল্পনাটি আলোচনায় আসছে। এর পক্ষে অতি ডানপন্থী ইসরায়েলিদের অবস্থান। এর মধ্য দিয়ে তারা বৃহত্তর ইসরায়েল গঠন করতে চায়। তিনি আরও জানান, অতি ডানপন্থীদের ইচ্ছে হলো তারা গাজা থেকে ফিলিস্তিনিদের বের করে দেবে। সেজন্য তাদেরকে হয়তো মিশরে পাঠানো হবে, আর মিশর অস্বীকার করলে নেঘেভ মরুভূমিতে অথবা অধিকৃত পশ্চিম তীরে ঠেলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ইসরায়েলি অতি ডানপন্থীরা মনে করে ধর্মীয় গ্রন্থ অনুসারেই পশ্চিম তীরের প্রকৃত মালিকানা তাদের। আলাবামা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য স্টাডিজের অধ্যাপক ওয়ালিদ হাজবুন বলেন, ট্রাম্পের এই প্রস্তাবনাটির লক্ষ্য এখনও স্পষ্ট নয়, তবে এর মাধ্যমে যে কোনো বিষয়ে দর কষাকষি হতে পারে। তিনি বলেন, তবে ট্রাম্পের বক্তব্যের একটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছিলেন, এই পদক্ষেপ দীর্ঘমেয়াদীও হতে পারে, আবার অস্থায়ীও হতে পারে। এই বক্তব্য আমাদের চিন্তিত ও উদ্বিগ্ন করে, কারণ নিকট অতীতে ট্রাম্প ও তার জামাতা জ্যারেড কুশনার গাজায় রিয়েল এস্টেট উন্নয়নের ধারণা নিয়ে আলোচনা করেছেন। সেজন্য তার পরিষ্কার অভিযানের বার্তা ভিন্ন কিছুকেও ইঙ্গিত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রস্তাবনার সামনে জর্ডান ও মিশর কতটুকু দৃঢ় থাকতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা, কারণ তারা উভয়ই নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। হাজবুন বলেন, উভয় দেশই অর্থনৈতিক ও সামরিক সাহায্য এবং তাদের নিজস্ব নিরাপত্তার জন্য আমেরিকার ওপর অত্যন্ত নির্ভরশীল। তাই ট্রাম্প তাদের কতটা চাপ দিতে চাইবেন তা এখনও স্পষ্ট বলে মনে হচ্ছে না। মাবরুক বলেন, ট্রাম্প বড় ধরনেরই চাপ দিতে পারেন, তবে দেশ হিসেবে সেটা ভিন্ন ভিন্ন হতে পারে। তিনি বলেন, জর্ডান এমনিতেই চাপের মধ্যে রয়েছে। তাদের দেশে এখনও অনেক শরণার্থী রয়েছে। সেজন্য যুক্তরাষ্ট্র তাদের অনেক সহযোগিতা করে। এগুলো প্রায় সবটুকুই শরণার্থীদের পেছনে খরচ হয়ে যায়। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র জর্ডানকে 1.3 বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহযোগিতা দিয়ে থাকে। সেগুলো দিয়ে অবশ্য যুক্তরাষ্ট্র থেকেই অস্ত্র কিনতে হয়। তাই সহায়তার অর্থ পুনরায় যুক্তরাষ্ট্রেই ফেরত যায়। ট্রাম্প এমন একটা সময় এই প্রস্তাবনা রেখেছে যখন মিশর ও ইসরায়েল ছাড়া প্রায় সব দেশকে মার্কিন সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। সেজন্য এখন এই প্রস্তাবনার বিরোধিতা করা মিশরের জন্য বেশি কঠিন, কারণ দেশটির অর্থনৈতিক অবস্থা এখন বড় নাজুক। এর বিরোধিতা করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে। এতে তাদের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে। বিশ্লেষকরা বলেন, ট্রাম্প এই প্রস্তাবনা এগিয়ে নিলে মধ্যপ্রাচ্য আরও বেশি অস্থিতিশীল হয়ে উঠবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার মতো ক্ষমতা তাদের দুই দেশের কারোরই নেই। তারা যুক্তরাষ্ট্রকে কেবল এতটুকু বলতে পারবে যে এমন সিদ্ধান্ত নিলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। হাজবুন বলেন, ট্রাম্প এই প্রস্তাবনা দেওয়ার পর আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সংস্থাগুলো দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করেছে। এতে বোঝা যায় অন্যান্য আঞ্চলিক শক্তিও এতে অংশ নিতে পারে। বিশেষ করে সৌদি আরব দ্বারাও পরিস্থিতি প্রভাবিত হয়ে যেতে পারে। অবশ্য সেটি সৌদি আরব ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কিভাবে নেন তার উপর নির্ভর করবে। তিনি আরও বলেন, তবে এই প্রস্তাবনার একটি সম্ভাবনা এও হতে পারে যে এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর উপর পরোক্ষ চাপ সৃষ্টি করা হচ্ছে, যেন তারা গাজা ও পশ্চিম তীরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি পরিকল্পনাকে সমর্থন করে। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ট্রাম্পের এই পরিকল্পনা পরিশেষে জাতিগত নির্মূলের দিকে এগিয়ে যেতে পারে। এটি 1948 সালের নাকবার পুনরাবৃত্তি ঘটাতে পারে। তখন ইহুদিবাদী সন্ত্রাসীরা দলে দলে ফিলিস্তিনে প্রবেশ করে স্থানীয়দেরকে তাড়িয়ে দিয়েছিল। সে সময় তারা 5 শতাধিক ফিলিস্তিনি শহর ও গ্রামকে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। ইসরায়েলের সাথে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার 110 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তির সময় অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীরে আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। এ সময় প্রিয়জনের ফিরে আসার খুশিতে পরিবারগুলোতে আনন্দ উদযাপন করতে দেখা গেছে। অনেক ফিলিস্তিনি একে একটি প্রতীকী বিজয় হিসেবে দেখছেন। মুক্তিপ্রাপ্ত 110 জনের মধ্যে কমপক্ষে 32 জন ইসরায়েলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। এদের মধ্যে কেউ কেউ 24 বছর ধরে সেখানকার কারাগারে বন্দী ছিলেন। এছাড়া বৃহস্পতিবার রাতে মুক্তিপ্রাপ্তদের মধ্যে 30টি শিশুও ছিল। ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পর গাজার পরিবেশে উল্লাস ও মিশ্র অনুভূতি বিরাজ করছে। পরিবারগুলো আবেগ ঘন জমায়েতে তাদের প্রিয়জনদের ফিরে আসাকে উদযাপন করছে। তবে তা পুরোপুরি দুশ্চিন্তামুক্ত ছিল না, কারণ খান ইউনিসে ইসরায়েলি বন্দীদের হস্তান্তরের সময় জনগণ উল্লাস প্রকাশ করার ছবি গাজা থেকে সম্প্রচারিত হলে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে দেরি করে ইসরায়েল। ফিলিস্তিনি পরিবারগুলো আশা করছে যে আগামীকাল ইসরায়েলি পণবন্দীদের বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। খান ইউনিসের জনাকীর্ণ 5ম সড়কে সাবেক হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির কাছে পণবন্দীদের হস্তান্তর অনুষ্ঠিত হয়। পণবন্দীদের হস্তান্তরকে উপস্থিত অনেক ফিলিস্তিনি একটি প্রতীকী বিজয় হিসেবে দেখছেন। এ সময় 2 নারীকে হাতে লেখা প্ল্যাকার্ড তুলে ধরে থাকতে দেখা যায়।
প্ল্যাকার্ডে তাদের সমর্থন করার জন্য ইরান, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ধন্যবাদ জানানো হয়। এর মধ্যে ২৮ বছর বয়সী ইয়াসমিন একটি ব্যানার ধরেছিলেন, যাতে লেখা ছিল, আমাদের সাথে যারা দাঁড়িয়েছিলেন তাদের সকলের জন্য আমাদের বিজয় তোমাদের। তিনি বলেন, আমাদের প্রতিরোধকে সমর্থনকারী প্রতিটি দেশকে আমরা ধন্যবাদ জানাতে এসেছি, বিশেষ করে ইরান, হিজবুল্লাহ ও ইয়েমেনকে। তবে আমাদের জনগণের দৃঢ়তা আমাদের এখানে এনেছে। যুদ্ধ পর্যবেক্ষকরা জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণ গাজার খান ইউনিসে পণবন্দীদের হস্তান্তরের সময় বেশ কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি হামাসের সাথে তাদের অব্যাহত সমন্বয় ও যোগাযোগের ইঙ্গিত দেয়। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ISW ও ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্ট CTP জানিয়েছে, 2 ইসরায়েলি পণবন্দির হস্তান্তরের সময় হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ বাহিনী, ফিলিস্তিনি প্রতিরোধ কমিটি ও ফিলিস্তিনি মুজাহিদিন আন্দোলনের যোদ্ধারা সেখানে উপস্থিত ছিলেন। ISW ও CTP তাদের সর্বশেষ গাজা প্রতিবেদনে বলেছে, ইসরায়েলের সাথে 15 মাসের যুদ্ধের পর দুর্বল প্রাতিষ্ঠানিক সমন্বয় ব্যবস্থার কারণে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ।